পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং পঞ্চম অধ্যায় ডিজেল পাওয়ার প্ল্যান্টের ক্লাসটিতে আমি প্রীতম কুমার মণ্ডল, ইন্সট্রাক্টর, টেক পাওয়ার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ডিজেল পাওয়ার প্ল্যান্ট ক্লাসটিতে আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্টের প্রিন্সিপালস, সিস্টেমস এবং অ্যাপ্লিকেশন এই সম্পর্কে বিস্তারিত জানব। এবং আমাদের আগের ক্লাসগুলিতে আমরা এক্সট্রিম পাওয়ার প্ল্যান্ট এবং গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জেনেছি। এইগুলির সাথেও আমরা কম্পারেটিভ স্টাডি করব যে কেন ডিজেল পাওয়ার প্ল্যান্ট আমাদের প্রয়োজনীয়, কোন কোন ক্ষেত্রে প্রয়োজনীয়, এই বিষয়গুলি সম্পর্কেও আমরা আলোচনা করব। আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্টে মূলত প্রাইম মুভার হিসেবে আমাদের ডিজেল ইঞ্জিনকে ব্যবহার করা হয় এবং এখানের যে রাসায়নিক শক্তিটি থাকে সেটিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়, যা পরবর্তীতে অল্টারনেটরের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি বা ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়। আমরা যদি একটু আমাদের ডিজেল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেল গুলো দেখে আসি, সেখানে কি ধরনের প্রক্রিয়াগুলি ঘটে। মূলত আমরা ডিজেল ইঞ্জিন সম্পর্কে আগে থার্মোডাইনামিক্স কোর্সে পড়ে এসেছি, সেইখানের প্রক্রিয়াগুলি আমরা এখানে রিভিউ করব। আমাদের এখানে প্রধানত প্রথমে ইনটেক ঘটে, যেখানে শুধুমাত্র বিশুদ্ধ বাতাস প্রবেশ করে। এরপর আমাদের কম্প্রেশন ঘটে। কম্প্রেশনে এই কম্প্রেশন রেশিও থেকে 14 থেকে 25 এই রেশিওতে বাতাস সংকুচিত হয় এবং তাপমাত্রা স্বতঃস্ফূর্ত হয়ে এটি ইগনিশন পয়েন্টে যায়। এরপর হচ্ছে আমাদের পাওয়ার বা ইগনিশন, এই স্ট্রোকে আমরা স্পার্ক প্লাগ এখানে প্রয়োজন নেই। আমাদের এখানে উত্তপ্ত বাতাস থাকে এবং জ্বালানি স্প্রে করা হয়। ইনজেক্টরের মাধ্যমে আমরা জ্বালানি ইনজেক্ট করি এবং এখানে জ্বালানির দহন ঘটে এবং জ্বালানির দহন ঘটে এখানে শক্তি উৎপন্ন হয়। এই জন্য এই স্টোভটিকে পাওয়ার স্টোভ বলা হয়। এরপর আমাদের পিস্টন আস্তে আস্তে নিচে নেমে আসে এবং দহনকৃত গ্যাস এক্সস্ট রোলার সাথে বেরিয়ে যায়। আমরা এখানে যদি থার্মোডাইনামিক সাইকেলটি দেখি আমাদের পেট্রোল এই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, যে পিভি ডায়াগ্রামটি, সেখানে আমাদের এটি হচ্ছে ইনটেক স্ট্রোক, এরপর হচ্ছে কম্প্রেশন, এক্সপানশন এবং এরপর আমাদের পাওয়ার স্ট্রোক। মূলত মেকানিক্যাল এনার্জি থেকে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর ঘটে। এই প্রক্রিয়ায় আমাদের ফুয়েল ইনজেকশনের সময় সেই ফুয়েলের একটি কেমিক্যাল এনার্জি থাকে এবং সেটি দহনের ফলে আমাদের মেকানিক্যাল ট্রান্সফরমেশন হয়। ক্র্যাঙ্কশ্যাফটের একটি ঘূর্ণন গতি থাকে এবং এই ইঞ্জিনের শ্যাফটের সাথে জেনারেটর সরাসরি কাপড় অবস্থায় থাকে। এই যে জেনারেটর শক্তি উৎপন্ন করে, পরবর্তীতে আমাদের এটি ইলেকট্রিক্যাল আউটপুট হিসেবে আমরা পেয়ে থাকি। সিনক্রোনাস জেনারেটরের মাধ্যমে এই মেকানিক্যাল এনার্জিকে আমরা গ্রিডের উপযোগী এসি এনার্জিতে রূপান্তর করে তারপর গ্রিডে পাঠিয়ে থাকি। আমরা যদি একটু থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট বা মূল সিস্টেমটি দেখে থাকি, এখানে আমাদের ডিজেল ইঞ্জিন এবং অল্টারনেটর এটি হচ্ছে মূল ফাংশন করে এবং এর সাথে কানেক্টেড আরো অনেকগুলি সাব সিস্টেম থাকে। যেমন আমাদের এখানে প্রথম যে সাব সিস্টেমটি আছে সেটি হচ্ছে এয়ার ইনটেক ও এক্সস্ট। এখানে মূলত বাতাস প্রবেশ করে এবং এখান থেকে পরবর্তীতে বাতাস বেরিয়ে যায়। এরপর আমাদের যে সিস্টেমটি রয়েছে সেটি হচ্ছে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আমাদের ফুয়েল সাপ্লাইয়ের একটি সিস্টেম থাকে, যেটি হচ্ছে নির্দিষ্ট স্টপের সময় অর্থাৎ আমাদের পাওয়ার স্টপের সময় সেখান থেকে জ্বালানি এবং ফুয়েল সরবরাহ করা হয়। এরপর রয়েছে আমাদের কুলিং এবং লুব্রিকেশন সিস্টেম। আমাদের ডিজেল ইঞ্জিনে, ডিজেল পাওয়ার প্ল্যান্টে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তাপটিকে আহ, ঠান্ডা করার জন্য আমাদের কুলিং সিস্টেমের প্রয়োজন হয়, যেখান থেকে সবসময় পানি সার্কুলেট করে এবং এই কারণে অনেক ক্ষেত্রে আমাদের ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টের সাথে কুলিং টাওয়ার কানেক্টেড থাকে এবং এখানে আমাদের একটি লুব্রিকেশন ব্যবহার হয়। লুব্রিকেশনের মাধ্যমে লুপ ট্যাঙ্ক থাকে, যেটি হচ্ছে আসলে আমাদের
ইঞ্জিনের ফ্রিকশন কমাতে এবং বিভিন্ন যন্ত্রাংশকে মসৃণ রাখতে সহায়তা করে। এবং সর্বশেষ রয়েছে আমাদের স্টার্টিং এবং গভর্নিং সিস্টেম। আমাদের যখন ডিজেল ইঞ্জিনটি প্রথমে চালু করা হয়, সেটি চালু করে দিতে হয়। এরপর আমাদের ডিজেল সাইকেলটি রান করা শুরু করে। সো এটি চালু করার জন্য এখানে একটি স্টার্টিং সিস্টেম প্রয়োজন, এবং গভর্নিং এর মাধ্যমে আমরা এখানে লোড মেইনটেইন করে থাকি, যেটির মাধ্যমে আমাদের ফ্রিকোয়েন্সিকে মেইনটেইন করা হয়, যার ফলে আমাদের সিস্টেমটি স্মুথলি রান করতে পারে এবং আমরা আমাদের ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। আমরা এবার সিস্টেমগুলি একটু বিস্তারিত দেখব। আমাদের এয়ার ইনটেক এবং এক্সহস্ট সিস্টেম, এখানে এয়ার ইনটেক করা হয়। এয়ার ইনটেকের জন্য আমাদের একটি এয়ার ফিল্টার থাকে। এই ফিল্টার হচ্ছে ধুলাবালি এবং ডাস্ট পার্টিকেল এগুলিকে সরিয়ে ইঞ্জিনের ক্ষয় রোধ করে এবং একটি ফ্রেশ এয়ার প্রবেশ করতে সহায়তা করে। এবং এরপর আমাদের সুপার চার্জার বা টার্বো চার্জার থাকে। এই সুপার চার্জার বা টার্বো চার্জারের মাধ্যমে আমরা ইনটেকে বাতাসের ঘনত্ব চাপ বাড়িয়ে নিই, এবং এখানে আমাদের ভলিউমেট্রিক এফিসিয়েন্সি বেড়ে যায়, যার ফলে আমাদের পাওয়ার আউটপুট বৃদ্ধি পায়। এবং এক্সহস্ট সিস্টেমে আমাদের প্রেসার ড্রপ হয় অনেক কারণে। এখানে প্রেসার ড্রপ হতে পারে। প্রধানত আমাদের হচ্ছে যদি এক্সহস্ট পাইপ, অর্থাৎ আমাদের ইনটেকে যে এয়ারটি প্রবেশ করবে সেটি হচ্ছে পাওয়ার স্ট্রোকে জ্বালানির সাথে দহন হবে। দহন হওয়ার পর সেই পোড়া বাতাস বা ধোঁয়া যেটি থাকে সেটি হচ্ছে বেরিয়ে যাবে। সেটি বের হওয়ার ক্ষেত্রে যদি পাইপে অনেক বেশি ধোঁয়া থাকে, সেক্ষেত্রে একটি চাপ তৈরি হয়, এবং এই চাপটা কমানোর জন্য আমরা হচ্ছে এক্সহস্ট পাইপটা সেভাবে ডিজাইন করতে চাই। এবং এক্সহস্ট পাইপে আমাদের যখন অনেক বেশি পরিমাণ বাতাস একসাথে বের হয়ে যায়, সেক্ষেত্রে একটা নয়েজ তৈরি হয়। সেক্ষেত্রে নয়েজ ক্যান্সেলেশনের জন্য অনেক ক্ষেত্রে সাইলেন্সার ব্যবহার করা হয়। এরপর রয়েছে আমাদের জ্বালানি এবং লুব্রিকেশন সিস্টেম। ফুয়েল লুব্রিকেশন ফুয়েল লুব্রিকেশনের ক্ষেত্রে আমাদের একটি স্টোরেজ ট্যাঙ্ক থাকে। এই স্টোরেজ ট্যাঙ্কে আমরা জ্বালানি সংরক্ষণ করি, আমাদের ফুয়েল এখানে জমা থাকে। এবং এই ফুয়েলটিকে আমরা একটি ট্রান্সফার পাম্পের মাধ্যমে পাম্প করে নিই। পাম্প করে নিয়ে এটিকে ফিল্টার করা হয়। প্রয়োজনে ফিল্টার করে, কারণ হচ্ছে যে আমাদের তেলের ক্ষেত্রে অনেক ময়লা থাকতে পারে বা পরিশোধিত জ্বালানি থাকতে পারে অনেক ক্ষেত্রে, বড় ডিজেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটিকে আমরা পরিশোধিত করে একটি ছোট ডে ট্যাঙ্কে নিয়ে আসি, যেটিকে আমরা আমাদের প্রতিদিনের কাজের জন্য বা প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করব। এবং এখানে আমাদের কয়েকটি গেট থাকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফুয়েল যে সাপ্লাই রয়েছে এখানে, কারণ আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট এটি হচ্ছে একটি পিক লোড পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ আমাদের যখন জ্বালানির ডিমান্ড অনেক বেশি হয় সেক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয়। এই কারণে আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় চাহিদা অনুসারে এখানে তেল সরবরাহ করা হয়, এবং সে কারণে প্রয়োজনীয় সিস্টেমটি এভাবে ডিজাইন করা হয়। এবং ডে ট্যাঙ্ক থেকে পরবর্তীতে আমাদের ফাইনালি এটি ফুয়েল ইঞ্জেক্টরে চলে আসে, ইঞ্জেক্টরে চলে এসে তারপরে সেটি ডিজেল ইঞ্জিনে চলে যায় এবং পাওয়ার স্ট্রোকে শক্তি সরবরাহ করে। সো আমরা বলতে পারি যে এটির ফাংশন হচ্ছে সঠিক সময় সঠিক পরিমাণ জ্বালানি অ্যাটমাইজড অবস্থায় স্প্রে করা। এরপর আমাদের যে লুব্রিকেশন সিস্টেমটি রয়েছে, লুব্রিকেশন সিস্টেমে আমাদের অয়েলের মাধ্যমে লুব্রিকেশন করা হয়। এ- এবং এই অয়েল ট্যাঙ্কের মাধ্যমে পাম্প হয়ে একটি অয়েল কুলারের মাধ্যমে আমাদের এই লুব্রিকেশন অয়েলটি ইঞ্জিনের ঘূর্ণায়মান অংশগুলিতে আসে, এবং ইঞ্জিনের ঘূর্ণায়মান অংশগুলিতে এসে আমাদের ইঞ্জিনটিকে মসৃণ রাখে এবং ঘর্ষণ কমিয়ে সচলভাবে চলতে সহায়তা করে। তাহলে আমাদের এটির মূল ফাংশন হচ্ছে ঘর্ষণ কমানো এবং ইঞ্জিনের চলমান অংশের ক্ষয় এবং অতিরিক্ত তাপ রোধ করা। আমরা অতিরিক্ত তাপ কমানোর জন্য যেমন কুলিং সিস্টেম ব্যবহার করেছি, একই সাথে লুব্রিকেটিং সিস্টেমও এই হিটগুলিকে অ্যাবজর্ব করে অনেক ক্ষেত্রে আমাদের অতিরিক্ত তাপ কমানোর কাজ করে থাকে। আমরা
দহনের সময় আমাদের সিলিন্ডারের ভিতরে তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। সো আমাদের ইঞ্জিনের কুলিং ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে আমাদের ইঞ্জিনের চারপাশ দিয়ে ওয়াটার জ্যাকেট থাকে যেখান থেকে পানি প্রবাহিত হয়ে তাপ শোষণ করে নেয়, এবং আমাদের হিট এক্সচেঞ্জার আমার কুলিং টাওয়ার থাকে, যেটি বিষয়ে আমি আগেই বলেছি, যেটি হচ্ছে আমাদের গরম পানিকে শীতল করে পুনরায় ব্যবহারের উপযোগী করে। আমাদের এই ধরনের টেম্পারেচারে 1500 বা 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইঞ্জিনের অনেক যন্ত্রাংশ গলে যেতে পারে বা এদের কাঠামোগত অনেক ক্ষতি হতে পারে। সো আমাদের যে কুলিং সিস্টেমটি থাকে সেটি এই যন্ত্রাংশগুলিতে গলন ও কাঠামোগত ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং নিরাপদ অপারেটিং টেম্পারেচারে রাখে, যাতে আমরা ডিজেল ইঞ্জিনটিকে একটি ভালো এফিসিয়েন্সিতে রান করতে পারি। এরপর রয়েছে আমাদের স্টার্টিং এবং গভর্নিং মেকানিজম। এই দুটি মেকানিজম আমাদের ডিজেল ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি আগেই বলেছি যে ডিজেল ইঞ্জিনকে প্রথমে চালু করে দিতে হয়। ডিজেল ইঞ্জিন নিজে থেকে চালু করতে পারে না, এই কারণে আমাদের একটি স্টার্টিং সিস্টেম থাকে, যেটিকে আমরা বলি কোল্ড স্টার্টার। একটি ব্যাটারি থাকে এখানে আমাদের, এবং এই বড় প্ল্যান্টে সাধারণত আমাদের এই ব্যাটারি থেকে কম্প্রেসড এয়ার নিয়ে এটিকে চালু করা হয়, বা আমাদের ব্যাটারি চালিত মোটর ব্যবহার করে আমরা প্রাথমিক ঘূর্ণনটি তৈরি করি। তো অনেক ক্ষেত্রে সরাসরি ব্যাটারি থাকে, অনেক ক্ষেত্রে বড় প্ল্যান্টের ক্ষেত্রে ব্যাটারি থেকে এয়ার কম্প্রেস করে সেই এয়ার প্রেসার দিয়ে ইঞ্জিনটিকে চালু করা হয়। এরপর রয়েছে আমাদের গভর্নিং সিস্টেম। গভর্নিং সিস্টেমটি মূলত আমাদের লোড অনুযায়ী জ্বালানির পরিবর্তন বা জ্বালানির সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে। এখানে আমাদের আগেই বলা হয়েছে যে ডিজেল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটি পিক লোড প্ল্যান্ট। সো আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটিকে ব্যবহার করি। সো এই কারণে পরিবর্তনশীল লোডের সাথে সাথে ইঞ্জিনের স্পিড এবং অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি এটি যাতে ফিক্স থাকে, এই জন্য গভর্নর ব্যবহার করা হয়। আমরা যদি প্ল্যান্ট চালু করার প্রক্রিয়াটি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডিজেল ইঞ্জিনের সাথে যে কানেক্টিং সিস্টেম গুলো আছে, অর্থাৎ আমাদের কুলিং সিস্টেম, লুব্রিকেটিং অয়েল সিস্টেম, এই বিষয়গুলো আমাদের আগে চেক করে নিতে হবে প্ল্যান্টটি চালু করার ক্ষেত্রে। সো আমাদের প্রি চেক এই বিষয়টি গুরুত্বপূর্ণ, যেখানে লুব অয়েল, কুলিং ওয়াটার এবং এয়ার প্রেশার আমরা চেক করব। এরপর আমরা ডিকম্প্রেশন এই স্টেজে, এখানে আমাদের শুরুতে ইঞ্জিনের উপর কোনো লোড আমরা রাখবো না। দেন আমাদের ইনিশিয়াল স্টেজে আমরা হচ্ছে কম্প্রেসড এয়ার বা ব্যাটারির মাধ্যমে ডিজেল ইঞ্জিনটাকে চালু করব। এরপর হচ্ছে ধীরে ধীরে আমরা ইঞ্জিন চালিয়ে সিস্টেমটির স্টেবিলিটি পর্যবেক্ষণ করব, যে সেটি ঠিকভাবে রান করছে কিনা, যেটিকে বলা হয় আইডিয়াল রান স্টেজ। এবং এরপর হচ্ছে সিনক্রোনাইজেশন স্টেজ। এই স্টেজে আমরা বাসবারের সাথে ফেজ এবং ভোল্টেজ মিলিয়ে লোড শেয়ারিং শুরু করব, এবং এখানে আমাদের প্রয়োজনীয় শক্তিকে আমরা ইলেকট্রিক এনার্জিতে রূপান্তর করব। একইভাবে আমরা যদি দেখতে চাই আমাদের প্লান্ট বন্ধ করার প্রক্রিয়া বা শাট ডাউনের ক্ষেত্রে আমাদের কি কি প্রোটোকলগুলো ফলো করতে হবে। সো আগের বার হচ্ছে আমরা ধীরে ধীরে লোড বাড়িয়েছিলাম, এখন হচ্ছে আমরা ধীরে ধীরে লোড কমিয়ে ফেলবো। সো আমাদের স্টেপ ওয়ান হচ্ছে গ্রাজুয়াল লোড রিডাকশন। আমাদের হঠাৎ যদি লোড কমায় সেটি ইঞ্জিনের জন্য অনেক বেশি ক্ষতিকর, সেক্ষেত্রে ইঞ্জিনের ভাইব্রেশন হতে পারে এবং আমাদের পার্টসগুলি নষ্ট হয়ে যেতে পারে। ধীরে ধীরে আমরা জেনারেটর লোড শূন্যে নামিয়ে আনবো। এরপর আস্তে আস্তে আমাদের যে বাস বারটি থাকবে কানেক্টেড, সেটিকে ডিসকানেক্ট করব। তো আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ডিসকানেকশন বা বিচ্ছিন্নকরণ। এরপর হচ্ছে আমাদের, যেহেতু ইঞ্জিন রান করা হয়েছিল, তাই সেখানে হিট আছে, আমরা ইঞ্জিনটিকে অল্টারনেটরের সাথে ডিসকানেক্ট করেছি বা আমরা ইলেকট্রিক এনার্জি প্রোডাকশন বন্ধ করে দিয়েছি, কিন্তু আমাদের হিটটি কিন্তু সেখানে এখনো রয়ে গেছে। সো এই হিটটিকে আমাদের কমিয়ে আনতে হবে। দ্যাটস ওয়াই আমাদের স্টেপ 3 তে রয়েছে আইডল কুলিং, যেখানে আমরা ইঞ্জিনটিকে কয়েক মিনিট লোডহীন অবস্থায় চলতে দিব, যাতে আস্তে আস্তে সেটি তাপ হারায়। এরপর আমাদের যে জ্বালানিটুকু ইঞ্জিনের রানিং ছিল
আমরা জ্বালানি আর দিব না, আমরা জ্বালানি বন্ধ করে দিব। দ্যাটস ওয়াই আমাদের স্টেপ 4 এ রয়েছে ফুয়েল কাট আউট, জ্বালানি বন্ধকরণ, ইনজেকশন পাম্পের মাধ্যমে জ্বালানি চক্র সম্পূর্ণ আমরা বন্ধ করে দিব। এবং স্টেপ 5 এ আমাদের পোস্ট স্টপ যে মেইনটেন্স, সেখানে ইঞ্জিন থামার কিছুক্ষণ পরও, কারণ আমাদের তাপটি এখন ইঞ্জিনে রয়ে গেছে, তো কুলিং লুব্রিকেশন সিস্টেম এগুলি চালু রাখতে হবে। এবং যখন আমাদের এটি নরমাল টেম্পারেচারে চলে আসবে, তখন আস্তে আস্তে আমাদের কুলিং এবং লুব্রিকেশন সিস্টেমটি আমরা বন্ধ করে দিব। এখন আমরা দেখি যে আমাদের একটি ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ক্ষেত্রে সেই সাইটটির কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা আমরা কিভাবে সাইটটি নির্বাচন করতে পারি। আমাদের যেহেতু ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্টে অনেক বেশি ভাইব্রেশন তৈরি হয় এবং হিট তৈরি হয়, সেখানে মাটির ভার বহন ক্ষমতা থাকতে হবে। বাড়ির ফাউন্ডেশন স্থাপনের জন্য মাটির শক্ত গাঁথনি অপরিহার্য, এবং এটি হলে আমাদের প্রাথমিক খরচ কমবে। এবং আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য আমাদের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করতে হয়। সেক্ষেত্রে আমাদের পরিবহন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে এবং ভারী যন্ত্রপাতি আমরা যাতে সহজে পৌঁছাতে পারি। কারণ এখানে মেইনটেন্যান্সের সাথে আমাদের কুলিং টাওয়ার জড়িত, লুব্রিকেশন সিস্টেম জড়িত, আরো অনেকগুলি বিষয় জড়িত। এরপর হচ্ছে আমাদের যে লোড সেন্টার, সেটির যে ডিসটেন্স, আমাদের লোড সেন্টারটি যত কাছে হবে আমাদের ট্রান্সমিশন লস তত কম হবে, আমাদের তত কম পরিমাণ তার প্রয়োজন হবে। আমরা সেই তারের মাধ্যমে আমাদের লোডটি লোডটির কাছে বিদ্যুৎটি পাঠাতে পারবো। সো ট্রান্সমিশন লস কমানোর জন্য আমাদের প্ল্যান্টটি লোড সেন্টারের যতটা সম্ভব কাছাকাছি হওয়া উচিত। এরপর আমাদের পানির প্রাপ্যতা, কারণ আমাদের কুলিং সিস্টেমের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি আবশ্যক। এক্ষেত্রে আমাদের ডিজেল প্ল্যান্টগুলি যদি হচ্ছে নদীর পাড়ে করা হয় বা যেখানে পানি অ্যাভেলেবেল আছে এরকম কোনো স্থানে করা হয়, সেটি আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক। এখন আমরা দেখে আসি আমাদের ডিজেল প্ল্যান্টের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে। আমাদের ডিজেল প্ল্যান্টের অন্যতম সুবিধা হচ্ছে এটি অত্যন্ত দ্রুত চালু করা যায় এবং স্ট্যান্ড বাই লস নেই। অর্থাৎ আমরা আগেই বলেছি ডিজেল পাওয়ার প্ল্যান্ট এটি হচ্ছে আমাদের পিক লোড পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ আমাদের বিদ্যুতের যখন এমার্জেন্সি প্রয়োজন সেক্ষেত্রে এই পাওয়ার প্ল্যান্ট গুলো অনেক বেশি হেল্পফুল। দ্যাটস ওয়াই আমাদের এটা অনেক দ্রুত চালু করা যায়। কিন্তু এটার অপারেটিং কস্ট অনেক বেশি। আমরা যদি হচ্ছে জ্বালানি তেল, ডিজেল এটির উচ্চ মূল্য রয়েছে, এবং আমাদের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট বা স্টিম পাওয়ার প্ল্যান্টের তুলনায় চিন্তা করি, এখানে আমাদের রানিং কস্ট বা মূল্য, আমরা যদি সেম পরিমাণ এনার্জি প্রডিউস করতে চাই, এটি অনেক বেশি প্রয়োজন হবে। এফিসিয়েন্সির ক্ষেত্রে যদি আমরা আসি, ছোট স্কেলে ১৫০ মেগাওয়াট চেয়ে স্টিম প্ল্যান্টের চেয়ে থার্মাল প্ল্যান্টের ইফিসিয়েন্সি বেশি, কিন্তু এর থেকে বেশি পরিমাণ আমরা যদি শক্তি উৎপন্ন করতে চাই, সেক্ষেত্রে স্টিম পাওয়ার প্ল্যান্ট, আমরা আগে যখন স্টিম পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম যে স্টিম পাওয়ার প্ল্যান্ট অনেক বড় রেঞ্জে কাজ করতে পারে। আমাদের স্টিম পাওয়ার প্ল্যান্ট সেই ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। এবং আরেকটি অসুবিধা হচ্ছে আমাদের এখানে অনেক বেশি পরিমাণ পলিউশন এবং নয়েজ তৈরি হয়, কারণ এখানে কার্বন নিঃসরণ ঘটে, উচ্চমাত্রার শব্দ দূষণ ঘটে, ভাইব্রেশন হয়, যেটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। আরেকটি বড় সুবিধা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট আমাদের লেআউট এটির খুব সাধারণ এবং এটি অনেক কম জায়গার মধ্যে রান করা যায়। দ্যাটস ওয়াই আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলি, হাসপাতালগুলি, স্কুল কলেজ যেখানে অনেক বেশি অনেক বেশি বলতে যে যেখানে ফ্রিকোয়েন্টলি বিদ্যুতের প্রয়োজন হয়, কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের প্রয়োজন হয়, সেই সকল জায়গাগুলিতে আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট ব্যবহার করাটা সুবিধাজনক। এবং অনেক ক্ষেত্রে এই সকল প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, হাসপাতাল তাদের নিজস্ব ছোট একটি ডিজেল পাওয়ার প্ল্যান্ট থাকে। এবং আমরা যদি লাইফ স্প্যান এবং ক্যাপাসিটির ক্ষেত্রেও চিন্তা করি, সেক্ষেত্রে স্টিম প্ল্যান্টের তুলনামূলক আয়ুষ্কাল কম এবং খুব বড় স্কেলে স্টিম প্ল্যান্টের তুলনায় এটির আয়ুষ্কাল কম এবং খুব বড় স্কেলে এটি করা যায় না। কারণ এখানে আয়ুষ্কাল কম হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট এটি যখন অপারেট করে এখানে অনেক বেশি পরিমাণ ভাইব্রেশন তৈরি হয়, নয়েজ তৈরি হয়।
সো এবং এখানে আমাদের অনেক বেশি পরিমাণে মেকানিক্যালি ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই এখানে ফ্রিকশন বেশি। আমরা দেখেছি আগে ফ্রিকশন কমানোর জন্য আমাদের লুব্রিকেটিং সিস্টেম ইউজ করতে হয়। সো ফ্রিকশন, নয়েজ, ভাইব্রেশন এই বিষয়গুলি বেশি হওয়ার কারণে আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্টের লাইফ টাইম বা আয়ুষ্কাল কম। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোথায় এটিকে ব্যবহার করতে পারি? আমরা অলরেডি আগে বলে এসেছি এবং আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ডিজেল পাওয়ার প্ল্যান্ট কোন জায়গাগুলিতে ব্যবহার করা যেতে পারে। প্রথমত এটি হচ্ছে একটি পিক লোড প্ল্যান্ট। গ্রিডে হঠাৎ বাড়তি চাহিদা পূরণে আমাদের থার্মাল বা হাইড্রো প্ল্যান্টের সাথে এটি কাজ করে থাকে। আমরা আগেই বেজ লোড পাওয়ার প্ল্যান্ট এবং পিক লোড পাওয়ার প্ল্যান্ট এটি সম্পর্কে জেনেছি। আমাদের স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট বা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট এগুলি হচ্ছে বেজ লোড পাওয়ার প্ল্যান্ট। এই যে আমাদের যেটি হচ্ছে বেস টাইমে বা ফুল টাইমে রান করবে এবং আমাদের যখন ইলেকট্রিসিটির চাহিদা বেশি থাকবে, আমাদের এই যে ত্রিভুজাকার যে অংশটি দেখানো হয়েছে সেখানে পিক লোড এই টাইমটিতে আমাদের ডিজেল প্ল্যান্ট কাজ করবে। এবং স্ট্যান্ড বাই বা এমার্জেন্সির ক্ষেত্রে আমি আগেই বলেছি আমাদের শিল্প কারখানা, হাসপাতাল, টেলিকম, স্কুল, কলেজে গ্রিড ফেইলিয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহটি চালু রাখতে পারি। এবং আমাদের যেখানে মোবাইল ইউনিট প্রয়োজন, আমাদের প্রত্যন্ত অঞ্চলে কোনো একটি কনস্ট্রাকশন কাজ চলছে বা আমাদের প্রত্যন্ত অঞ্চল, মনে করি আমাদের হাওর অঞ্চলে বা কোনো একটা চরে কোনো একটা হাসপাতাল আছে, সেখানের জন্য এটি খুবই কার্যকরী একটি পাওয়ার প্ল্যান্ট। এরপর আমাদের নার্সারি যে স্টেশনগুলো আছে, যেসব ছোট শহরে এখনো মূল গ্রিড পৌঁছায়নি বা যেসব শহর আসলে মূল দেশের সাথে ডিসকানেক্টেড, যেমন ভোলায়, এখানে এ সকল জায়গায় আমাদের প্রাথমিক বিদ্যুতের উৎস হিসেবে ডিজেল পাওয়ার প্ল্যান্ট অনেক বেশি হেল্পফুল। তাহলে সার্বিকভাবে আমরা যদি আধুনিক পাওয়ার সিস্টেমে ডিজেল পাওয়ার প্ল্যান্টের ভূমিকা নিয়ে আলোচনা করি, আমরা বলতে পারি যে আমাদের উচ্চ পরিচালন ব্যয় রয়েছে এখানে, কিন্তু এখানে লাইফ টাইম স্প্যান কম রয়েছে, কিন্তু ফ্লেক্সিবিলিটি এবং হচ্ছে রিলায়েবিলিটি, দ্যাট মিনস আমরা যে কোনো মুহূর্তে এখান থেকে বিদ্যুৎ পেতে পারি, গ্রিড ফেইলের চান্স কম থাকা, এই সকল কারণে ডিজেল পাওয়ার প্ল্যান্টের এই যে অ্যাফিলিটি এবং তাদের এই যে রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতার কারণে এটি আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। এবং এগুলো কোনো গ্রিডের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ গ্রিডের প্রধান ভিত্তি নয়, বরং এগুলো আধুনিক বিদ্যুৎ কাঠামোর ক্ষেত্রে সবচেয়ে দ্রুত এবং কার্যকর সেফটি নেট হিসেবে কাজ করে। গ্রিড ফেইলিওর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা ব্যালেন্সিং এর ক্ষেত্রে, পিক লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে ডিজেল পাওয়ার প্ল্যান্টকে ব্যবহার করে থাকি। সো আমরা বলতে পারি যে গ্রিড ফেইলিওর বা পিক ডিমান্ডের ক্ষেত্রে আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্ট বা জেনারেটর রিলায়েবল কনজিউমার পাওয়ার দিয়ে থাকে। তাই আমাদের স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি আমাদের ডিজেল পাওয়ার প্ল্যান্টেরও অনেক বেশি গুরুত্ব রয়েছে এবং আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে পিক লোড পাওয়ার প্ল্যান্ট হিসেবে ডিজেল পাওয়ার প্ল্যান্টকে ব্যবহার করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসগুলোতে আমরা আরো অন্যান্য এনার্জি সোর্স সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পলিটিক গ্র্যান্ড মাস্টার এই চ্যানেলটিতে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের শিক্ষামূলক প্রচুর ভিডিও রয়েছে। পলিটেকনিকের বিভিন্ন ম্যাথ কোর্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং কোর্স, বিভিন্ন কোর্সের অনেক ভিডিও রয়েছে এবং প্রচুর কন্টেন্ট রয়েছে। তোমরা এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে অনেক কিছু শিখতে পারো এবং অনেক কিছু জানতে পারো এবং কোন কোন বিষয় সম্পর্কে তোমাদের আরো ভিডিও প্রয়োজন আমাদের কমেন্ট করে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে সামনের ক্লাসগুলিতে।